আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি 2026 সালে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় আসার কথা ভাবছেন? কিন্তু আপনি কি জানেন, সঠিক তথ্যের অভাবে প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা রিজেক্ট হয়ে যায়। এই ভিডিওতে আমি আলোচনা করব আপডেটেড টিউশন ফি, লিভিং কস্ট, পার্ট টাইম জব এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, এই সকল বিষয় নিয়ে। এছাড়া 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয়, তার সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি পড়াশোনার জন্য দক্ষিণ কোরিয়া দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়া কেন সেরা, তার পেছনে অনেকগুলো শক্তিশালী কারণ আছে। প্রথমত, দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের হয়ে থাকে এবং এখানকার ডিগ্রিগুলো পুরো বিশ্বে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করা হয়। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, আইটি, রোবোটিক্স এবং বিজনেস ম্যানেজমেন্টের জন্য দক্ষিণ কোরিয়া এখন বিশ্বসেরা। কোরিয়া সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য তাদের ইমিগ্রেশন পলিসি অনেক সহজ করছে এবং বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রামের সংখ্যা বাড়াচ্ছে। আপনি যদি পড়াশোনা শেষে কোরিয়াতে সেটেল হতে চান, তবে এখানকার E7 অথবা F2 ভিসার মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পথও এখন আগের থেকে অনেক সহজ। এখন আলোচনা করি দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি কেমন হয় এবং স্কলারশিপের পরিমাণ কেমন হয়। দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি নির্ভর করে আপনি কোন বিষয়ে এবং কোন শহরের ইউনিভার্সিটিতে পড়ছেন তার উপর। বর্তমান তথ্য অনুযায়ী ব্যাচেলার্স কোর্সের জন্য প্রতি সেমিস্টারে 3,000 থেকে 6,000 মার্কিন ডলার পর্যন্ত টিউশন ফি হতে পারে এবং মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রির জন্য 4,000 থেকে 7,000 ডলার পর্যন্ত টিউশন ফি হতে পারে। তবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবথেকে বড় সুখবর হলো কোরিয়ার প্রায় প্রতিটি ইউনিভার্সিটিতেই বিদেশি শিক্ষার্থীদের জন্য 30 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ অফার করে। আপনি যদি আইএলটিএস 6 পয়েন্ট অথবা টফিক লেভেল 3 থেকে 4 অর্জন করতে পারেন, তবে অনেক ক্ষেত্রে আপনার পড়াশোনা প্রায় ফ্রি হয়ে যেতে পারে। এছাড়া কোরিয়া সরকারের জিকেএস স্কলারশিপের মাধ্যমে আপনি বিনামূল্যে পড়াশোনা, বিমান টিকিট এবং প্রতি মাসে প্রায় 10 থেকে 12 লক্ষ কোরিয়ান ওন স্টাইপেন্ড পেতে পারেন। পিএইচডি স্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রফেসর ফান্ড প্রজেক্ট থাকে, যেখানে পড়াশোনার পাশাপাশি ভালো মানের বেতন পাওয়ার সুযোগও আছে। একটা কথা মনে রাখবেন, সরকারি ইউনিভার্সিটির তুলনায় প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশন ফি কিছুটা বেশি হলেও স্কলারশিপ পাওয়ার সুযোগ বেশি প্রাইভেট ইউনিভার্সিটিতেই। তো এখন আলোচনা করি সাউথ কোরিয়ার জীবনযাত্রার ব্যয় অথবা লিভিং কস্ট নিয়ে। এই দেশটিতে জীবনযাত্রার ব্যয় নির্ভর করে আপনার জীবনযাত্রার ধরন এবং আপনি কোন শহরে থাকছেন তার উপর। রাজধানী সিউলে খরচ সবথেকে বেশি, অন্যদিকে বুসান অথবা দেগুর মতো শহরগুলোতে খরচ কিছুটা কম। আবাসন অথবা অ্যাকোমোডেশনের জন্য ইউনিভার্সিটির ডরমিটরিগুলো সবথেকে বেশি সস্তা, যেখানে প্রতি সেমিস্টারে 800 থেকে 1500 ডলার খরচ হতে পারে। আপনি যদি বাইরে ওয়ান রুমে থাকতে চান, তবে মাসে 300 থেকে 500 ডলার পর্যন্ত খরচ হতে পারে এবং খাবারের জন্য মাসে 200 থেকে 300 ডলারই যথেষ্ট যদি আপনি নিজে রান্না করে খান। যাতায়াতের জন্য কোরিয়ায় অত্যন্ত উন্নত বাস এবং সাবওয়ে সিস্টেম আছে, যেখানে স্টুডেন্ট কার্ড ব্যবহার করলে 50 থেকে 70 ডলারই যথেষ্ট। এছাড়া মোবাইল বিল, ইন্টারনেট এবং ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার প্রতি মাসে 100 ডলারের মতো খরচ হতে পারে। সব মিলিয়ে সিউলের বাইরে একজন শিক্ষার্থীর প্রতি মাসে 700 থেকে 900 ডলারের মধ্যে বেশ ভালোভাবেই জীবন চলে। একটা কথা মনে রাখবেন, সাউথ কোরিয়ায় প্রত্যেকটা বিদেশি স্টুডেন্টদের জন্য ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স কিন্তু বাধ্যতামূলক, যা আপনাকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় পার্ট টাইম জবের অবস্থা কেমন এবং কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি।
দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুবিধা। বর্তমান নিয়ম অনুযায়ী একজন D2 ভিসা হোল্ডার শিক্ষার্থী সেমিস্টার চলাকালীন সপ্তাহে 20 ঘন্টা থেকে 30 ঘন্টা এবং সেমিস্টার ব্রেকে অথবা ছুটিতে আনলিমিটেড কাজ করার সুযোগ পায়। তবে পার্ট টাইম কাজ শুরু করার আগে অবশ্যই আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাডভাইজার এবং ইমিগ্রেশন অফিস থেকে পার্ট টাইম ওয়ার্ক পারমিট নিতে হবে। প্রতি ঘন্টায় আপনার ন্যূনতম স্যালারি আসতে পারে 10,000 প্লাস কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকায় 850 থেকে 900 টাকা হয়। আপনি যদি সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা কাজ করেন, তবে মাস শেষে 1 থেকে 1.5 লক্ষ বাংলাদেশি টাকা আয় করা আপনার জন্য খুব সাধারণ বিষয়। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, কনভেনিয়েন্স স্টোর, কফি শপ অথবা প্যাকিং ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ থাকে। আপনার যদি কোরিয়ান ভাষা অথবা টপিক লেভেল ভালো থাকে, তবে আপনি অফিস জব অথবা ট্রান্সলেশন জব করেও বেশি টাকা আয় করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি D4 ভিসাধারী হয়ে থাকেন, তবে প্রথম 6 মাস কিন্তু কাজ করার অনুমতি পাবেন না। তবে আপনি যদি D2 ভিসাধারী হয়ে থাকেন, তবে দক্ষিণ কোরিয়ায় আসার সাথে সাথেই অনুমতি পেয়ে যাবেন কাজ করার। অবৈধভাবে কাজ করলে ভিসা বাতিল অথবা জেল জরিমানা হতে পারে, তাই সবসময় নিয়ম মেনে কাজ করা উচিত। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন কিভাবে করবেন, এই নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন অত্যন্ত সুশৃঙ্খল, যদি আপনি এর প্রত্যেকটি ধাপ সঠিকভাবে অনুসরণ করেন। প্রথম ধাপ হলো আপনার পছন্দের ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে এবং অ্যাডমিশন নিশ্চিত হওয়ার পর তাদের পাঠানো স্ট্যান্ডার্ড অ্যাডমিশন লেটার সংগ্রহ করতে হবে। এরপর বর্তমান নিয়ম অনুযায়ী ফর্মের মাধ্যমে অনলাইনে ভিসার প্রাথমিক আবেদন সম্পূর্ণ করতে হবে। এরপর ঢাকার গুলশানে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে। মনে রাখবেন, দক্ষিণ কোরিয়ার ভিসা প্রসেসিং সময় সাধারণত 15 থেকে 30 কর্মদিবস। ভিসার জন্য আপনার একাডেমিক রেজাল্ট এবং স্টাডি প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি কেন কোরিয়ায় যাচ্ছেন এবং পড়াশোনা শেষে আপনার পরিকল্পনা কী, তা নিয়ে আপনাদের একটি সুন্দর কভার লেটার লিখতে হবে। এখন আলোচনা করব দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের বিষয়ে। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁত হওয়া অত্যন্ত জরুরি, কারণ সামান্য ভুলের কারণেই আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। এবং ভিসা আবেদনের প্রধান ডকুমেন্টসগুলো হলো আপনার বর্তমান বৈধ পাসপোর্ট, যার মেয়াদ মিনিমাম 1 বছর থাকতে হবে, যথাযথ পূরণ করা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি। আপনার সকল প্রকার একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। কোরিয়ার জন্য বিশেষ করে অ্যাপোস্টাইল বা অ্যাম্বাসি অ্যাটেস্টেশন বাধ্যতামূলক, যা অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আপনার অথবা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে গত 6 মাসের স্টেটমেন্ট দেখাতে হবে, যেখানে অন্তত $20,000 সমপরিমাণ বাংলাদেশি টাকা থাকতে হবে। এই ব্যালেন্সটি যেন অন্তত 30 দিন আগে থেকে জমা থাকে এবং সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া আপনাকে যক্ষ্মা অথবা টিবি টেস্টের মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে, যা অ্যাম্বাসি অথরিটি নির্ধারিত হাসপাতাল থেকে করানো অত্যাবশ্যক। আপনার এবং আপনার স্পন্সরের সাথে সম্পর্কের প্রমাণ হিসাবে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। এবং সবশেষে একটি সুন্দর স্টাডি প্ল্যান এবং পার্সোনাল স্টেটমেন্ট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, যা আপনার আবেদনকে শক্তিশালী করবে। তো সর্বশেষ আলোচনা করি যে দক্ষিণ কোরিয়ার ভিসা ইন্টারভিউ কেমন হয় এবং কমন কী প্রশ্ন করতে পারে। এই দেশটির অ্যাম্বাসি অনেক সময় স্টুডেন্টদের ইন্টারভিউয়ের জন্য ডেকে থাকে, যেখানে আপনার কনফিডেন্স এবং পড়াশোনার উদ্দেশ্য যাচাই করা হয়। ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করা হতে পারে, কেন আপনি অন্য দেশ বাদ দিয়ে কোরিয়াকে বেছে নিলেন, অথবা এই স্পেসিফিক ইউনিভার্সিটিতেই কেন পড়তে চান।
আপনাকে অবশ্যই আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে এবং উত্তরগুলো সাবলীলভাবে দিতে হবে। এছাড়া আপনার স্পন্সর সম্পর্কে প্রশ্ন করা হতে পারে, যেমন আপনার স্পন্সরের বার্ষিক আয় কত, আপনার পড়াশোনার খরচ কে বহন করবে। উত্তর দেওয়ার সময় ব্যাংক স্টেটমেন্টের তথ্যের সাথে যেন আপনার কথার মিল থাকে, সেদিকে অবশ্যই খেয়াল করবেন। পরিশেষে বলা যায়, দক্ষিণ কোরিয়া আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং উজ্জ্বল ক্যারিয়ারের জন্য একটি অনন্য গন্তব্য হতে পারে, যদি আপনি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন। 2026 সালে দক্ষিণ কোরিয়ার এই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনিও নিজের জীবন বদলে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।